গত ভিডিওতে ডিসকাস করেছিলাম যে রক নেশন এই এজেন্সি ভিনিসিয়াস জুনিয়রের কন্ট্রাক্ট নেগোসিয়েশন নিয়ে কত বেশি যন্ত্রণা দিচ্ছে রিয়াল মাদ্রিদকে। এই পর্বে ডিসকাস করব ওই একই এজেন্সি ইয়ান দিওমানদের ট্রান্সফার নিয়ে কত কি যন্ত্রণা করছে, এবং এই ইয়ান দিওমানদের ট্রান্সফার নিয়ে এই রক নেশন ছাড়াও আরও কয়টা এজেন্সি কি যন্ত্রণার সৃষ্টি করছে রিয়াল মাদ্রিদ সহ আরও সংশ্লিষ্ট বিভিন্ন ক্লাবের সঙ্গে। ওয়ার্ল্ড কাপ শুরুর টাইমে শোনা গেল লিভারপুল আর পিএসজি আইভরি কোস্টের এই উইঙ্গারকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে সবচেয়ে বেশি। এরপর মোটামুটি সব কয়টা মিডিয়ায় জোরে সোরে প্রচারিত হলো লিভারপুল নয়, ইয়ান দিওমানদের পছন্দ পিএসজি। লিভারপুলও 100 মিলিয়ন ইউরোর একটা বিড দিয়ে থেমে গেল। কিন্তু এরপর দেখা গেল যে পিএসজিও নয়, ইয়ান দিওমানদেরকে পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ওদিকে পিএসজি একের পর এক স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দিলেও দিওমানদেরকে কিনছে না, তারা কেনা সম্ভব নয়, কারণ খেলোয়াড় আর তার এজেন্টের কমপ্লিটলি ডিসপ্রপোর্শনেট আর ডিস্টোর্টিং ডিমান্ডের কারণে। কি সেই কমপ্লিটলি ডিসপ্রপোর্শনেট অ্যান্ড ডিস্টোর্টিং ডিমান্ড? পিএসজি কেন সবার চেয়ে এগিয়ে থাকার পরেও দিওমানদেরকে কেনার রেস থেকে নিজেদের সরিয়ে নিল? লিভারপুলই বা কেন পিছিয়ে পড়েছিল? রিয়াল মাদ্রিদই বা কেন সবার আগে চলে এলো? প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাওয়া যাবে ইয়ান দিওমানদের ক্যারিয়ারের দিকে তাকালে। প্রতিভাবান উইঙ্গার তিনি, কোনো সন্দেহ নেই, কিন্তু যেভাবে একের পর এক এজেন্ট টাকা কামানোর উদ্দেশ্যে তাকে ব্যবহার করেছে এই পর্যন্ত, সেটাই মূলত দিওমানদের রিয়াল মাদ্রিদের যাওয়ার ব্যাপারটাকে দেরি করিয়ে দিচ্ছে। আর এর পেছনে শুধু রক নেশনই নয়, রয়েছে আরো অনেক পার্টি। তো কি করেছে তারা, আসুন দেখে নেওয়া যাক। ছোটবেলায় আইভরি কোস্টের রাজধানী আবিদজানের এলাকা ইয়োপোগুনের এক একাডেমিতে খেলা শুরু করেছিলেন ইয়ান দিওমানদে। সেই একাডেমির নাম এএফআই সুদকোমোয়ে একাডেমি। এই একাডেমির প্রেসিডেন্ট ছিলেন বুয়াকার বাম্বা, যিনি কিনা দেশ বাম্বা নামেও পরিচিত। দিওমানদের ক্যারিয়ারে এই দেশ বাম্বার প্রভাব অনেক অনেক বেশি। দিওমানদের আসল বাবা না হয়েও এই বাম্বা দিওমানদের জীবনে বাবার মতোই প্রভাব রাখেন, মেন্টর হিসাবে ভূমিকা পালন করেন। এবং আগে থেকে বলে রাখা ভালো, রক নেশনের সঙ্গে এই দেশ বাম্বাও দিওমানদের ক্যারিয়ারের 12টা বাজাচ্ছেন একরকম। তো দিওমানদা যখন দেশ বাম্বার একাডেমিতে খেলতেন, বাম্বা তখন বুঝতে পারলেন এই ছেলে লাখে এক। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হওয়ার সামর্থ্য আছে এই ছেলের। আর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হওয়া মানেই অনেক অনেক টাকা পয়সা আর অর্থকড়ির খেলা। সেই অর্থকড়ির মধ্যে নিজের ভবিষ্যৎটাও স্পষ্ট দেখতে পেলেন বাম্বা। বাম্বার একাডেমিতে দিওমানদের প্রতিভা আটকে থাকলো না। ঘানায় অনুষ্ঠিত এক টুর্নামেন্টে এতটাই ভালো খেললেন, দেশ বিদেশের বিভিন্ন ক্লাব, বিভিন্ন একাডেমি দিওমানদেরকে পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলো। ততদিনে ছোট্ট দিওমানদের আদর্শিক পিতার জায়গাটা বেশ ভালোভাবেই নিয়ে নিয়েছেন দেশ বাম্বা। অনেকগুলো ক্লাবের সঙ্গে কথা বলে শেষমেশ সিদ্ধান্ত নিলেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লু ক্রো ইনভেস্টমেন্ট গ্রুপের একাডেমিতে ভর্তি করানো হবে দিওমানদেরকে। সেই ব্লু ক্রো ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে চুক্তি ছিল আরেক ইনভেস্টমেন্ট কোম্পানি রেইনবো ওয়ার্ল্ড গ্রুপের। যেই রেইনবো ওয়ার্ল্ড গ্রুপেরও একটা নিজস্ব একাডেমি ছিল, যেখানে উঠতি খেলোয়াড়দের অনুশীলন করার সুযোগ দেওয়া হতো। সেই একাডেমির নাম ছিল ডিএমই। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেইটনা বিচে অবস্থিত ছিল সেই একাডেমিটা। ততদিনে দিওয়ানদের প্রতিভার খবর ছড়িয়ে পড়েছে চারপাশে। সেই পরিচিতি কাজে লাগিয়ে দেশ বাম্বা, ব্লু ক্রো গ্রুপ আর রেইনবো গ্রুপ শেনজেন ভিসায় ইউরোপের একের পর এক ক্লাবে ট্রায়ালের ব্যবস্থা করলো দিওমানদের জন্য। বোর্নমাউথ, চেলসি, ক্রিস্টাল প্যালেস, নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স সহ আরো অনেক অনেক ক্লাব ছিল সেই তালিকায়। এসব ক্লাবে যাওয়ার যাতায়াত ভাড়া রেইনবো গ্রুপের কাছ থেকেই নিতেন দেশ বাম্বা। ওই সময় টপ লেভেলের ফুটবলে একটা ম্যাচও না খেলা দিওমানদের জন্য 8 থেকে 9 মিলিয়ন ইউরো খরচ করার জন্য প্রায় রাজি হয়ে গিয়েছিলেন চেলসির তৎকালীন কোচ মরিৎসিও পচেত্তিনো। যদিও শেষমেশ সেই চুক্তি হয়নি। এর মধ্যেই শেনজেন ভিসা শেষ হয়ে যায় দিওমানদের, ফিরে আসেন আইভরি কোস্টে। ওদিকে রেইনবো গ্রুপও বুঝতে পারে এমন প্রতিভাকে আইভরি কোস্টে পৌঁছতে দিলে তো ব্যবসা হবে না। এর মধ্যে ব্লু ক্রো গ্রুপ আর রেইনবো গ্রুপের মধ্যে পেমেন্ট নিয়ে ঝামেলা লেগে গিয়েছে। সেই ঝামেলার জন্য দুই গ্রুপই আলাদা আলাদা হবে দিওমানদেরকে নিজেদের গ্রুপে ভেড়ানোর চেষ্টা করে। বলা বাহুল্য, দেশ বাম্বা কিন্তু এই দুই গ্রুপের কাছ থেকেই তখনও কমিশন খাইতেছে। এর মধ্যে রেইনবো গ্রুপ ব্লু ক্রোকে না জানিয়েই দিওমানদের জন্য আলাদা এজেন্টের ব্যবস্থা করে, যে বাম্বাকে কমিশন খাইয়ে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নাবালক দিওমানদের সাইন নিয়ে সেই ডকুমেন্ট ব্যবহার করে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে চুক্তি করার চেষ্টা করে। প্রথমে অলিম্পিয়াকোস, পরে একই মালিকের আরেক ক্লাব নটিংহ্যাম ফরেস্টে দিওমানদেরকে পাঠানোর প্ল্যান ছিল রেইনবো গ্রুপের। দিওমানদে অলরেডি গ্রিসেও চলে যান, কিন্তু রেইনবোর এই প্ল্যান বুঝতে পেরে ব্লু ক্রো গ্রুপ আলাদা এজেন্ট পাঠায় গ্রিসে। সেই এজেন্ট উল্টো দিওমানদেরকে বুঝিয়ে সুঝিয়ে স্পেনের লেগানেসে নিয়ে আসে। লেগানেস একাডেমির ইতিহাসের সবচেয়ে দামি কন্ট্রাক্টের আশ্বাস দেওয়া হয় দিওমানদেরকে। লেগানেসের সঙ্গে প্রি সিজন খেলতে দুবাই চলে যান দিওমানদে। সেখানেই শুনতে পান প্রিয় বোনের অসুস্থতার সংবাদ। দ্রুত চলে আসেন আইভরি কোস্টের রাজধানী আবিদজানে। বোন মারা গেলেন। বাম্বা জানালেন লেগানেস যদি প্রতিশ্রুত কন্ট্রাক্টের টাকা না দেয়, তাহলে দিওমানদে যেন লেগানেসে না ফেরেন। বাধ্য সন্তানের মতো আইভরি কোস্টেই থেকে গেলেন দিওমানদে।
ততদিনে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন দিওমান্দে, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার এখতিয়ার রাখেন। এর মধ্যে ব্লু ক্রো আর লেগানেস দিওমান্দের সঙ্গে যোগাযোগ করে প্রতিশ্রুত অর্থ দেওয়ার অঙ্গীকার করে। দিওমান্দে তখন বাম্বার কথা না শুনে ব্লু ক্রো এর সহায়তায় চলে যান স্পেনে লেগানেসের হয়ে খেলার জন্য। লেগানেসের হয়ে অসাধারণ মৌসুম কাটানোর পরে আবারও একের পর এক আগ্রহী ক্লাবের ফোন আসতে থাকে ব্লু ক্রো এর কাছে। ফ্রেঞ্চ ক্লাব মোনাকোর কাছে 20 মিলিয়ন ইউরোর বিনিময়ে দিওমান্দেকে বিক্রি করার জন্য রাজি হয়ে যায় ব্লু ক্রো ম্যানেজমেন্ট এবং লেগানেস। বলা ভালো, এই চুক্তিতে দেশ বাম্বার তেমন সায় ছিল না। সিজন শেষে ছুটি কাটাতে দিওমান্দে আইভরি কোস্টে ফিরলে এজেন্ট পাল্টানোর জন্য মন্ত্রণা দেওয়া শুরু করেন দেশ বাম্বা। আইভরি কোস্টের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ম্যাক্স গ্র্যাডেলের এজেন্সি ম্যাক্সিডেলের সঙ্গে দিওমান্দের কানেকশন করিয়ে দেন। দিওমান্দেও বাম্বার কথা শুনে ম্যাক্সিডেলে যোগ দেন। গ্র্যাডেল তখন বিভিন্ন ক্লাবের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দেন দিওমান্দেকে বিক্রি করার জন্য। সবচেয়ে বেশি আগ্রহী হয় জার্মান ক্লাব লাইপজিগ। দিওমান্দেকে কেনার পাশাপাশি ব্লু ক্রো যেন পরবর্তীতে দিওমান্দের ট্রান্সফার ফি এর ভাগ না চায় সেটাও নিশ্চিত করে লাইপজিগ। লাইপজিগের স্বপ্নের মতো মৌসুম কাটান দিওমান্দে। এর মধ্যেই চলতি বছরের শুরুতে দিওমান্দের সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করে ফেলে ম্যাক্সিডেল। ততদিনে আরো বড় এজেন্ট ধরে ফেলেছেন দেশ বাম্বা। ইয়েস, ইউ গট ইট রাইট, সেই নতুন এজেন্ট এবং এই নতুন কোম্পানি জেইজির সেই বিখ্যাত রক নেশন। দেশ বাম্বাকে পটিয়ে ভিনিসিয়াসকে দিয়ে দিওমান্ডেকে ফোন টোন করিয়ে লাইপজিগের এই উইঙ্গারের সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলে রক নেশন। ম্যাক্সিডেলই বা কেন চুপচাপ বসে থাকবে? তারা দাবি করছে 2027 সাল পর্যন্ত দিওমান্দের সঙ্গে চুক্তি আছে তাদের। লাইপজিগ থেকে দিওমান্দে অন্য কোনো ক্লাবে গেলে এজেন্ট হিসাবে কমিশন তারাই পাবে। ম্যাক্সিডেলের এই দাবি আবার ভিডিওর মাধ্যমে অস্বীকার করেছেন দেশ বাম্বা। আবার ম্যাক্সিডেল যে দিওমান্দের সঙ্গে কন্ট্রাক্ট রিনিউ করেছিল সেই রিনিউয়ালের ছবি ম্যাক্সিডেল তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করেছিল। সব মিলিয়ে ম্যাক্সিডেল এখন কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস CAS এ মামলা ঠুকে দিয়েছে। এখন এই মামলার শুনানি কবে হবে কেউ জানে না। আর এই সমস্যার সমাধান না হলে দিওমান্দের ট্রান্সফারও আটকে যেতে পারে। তবে ম্যাক্সিডেল আর রক নেশন যদি নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে পারে সেক্ষেত্রে ট্রান্সফার সহজেই হয়ে যাবে। সেক্ষেত্রে সমঝোতার পথ সুগম করার জন্য দুই এজেন্সিকেই কমিশন দিয়ে সন্তুষ্ট রাখার কাজ করতে হবে দিওমান্দের ভবিষ্যৎ ক্লাবকে, যে ক্লাবটা হওয়ার সম্ভাবনা রিয়াল মাদ্রিদেরই সবচেয়ে বেশি। শুধু ম্যাক্সিডেল আর রক নেশন এই ঝামেলার শেষ নয়। মনে আছে ওই যে দিওমান্দের শুরুর দিককার এজেন্ট ব্লু ক্রো এর সঙ্গে আরেক এজেন্ট রেইনবো গ্রুপের পেমেন্ট সংক্রান্ত ঝামেলা ছিল যে? সেই রেইনবো গ্রুপও এখন এসে দাবি করছে দিওমান্দের ইমেজ রাইটস বাবদ কমিশন তাদেরও পাওনা আছে। যে রেইনবো গ্রুপ ব্লু ক্রো এর সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে দিওমান্দের ট্রায়ালের ব্যবস্থা করে দিয়েছিল, সেই টাকা পাওয়ার জন্য লন্ডনের কোর্টে মামলা ঠুকে দিয়েছে রেইনবো গ্রুপ। তাহলে সব মিলে দিওমান্দেকে কেনার জন্য আগ্রহী ক্লাবের খরচ কত হতে পারে বলে আপনাদের ধারণা? দিওমান্দের জন্য মোটামুটি 120 থেকে 130 মিলিয়ন ইউরো দাবি করছে লাইপজিগ। ফিক্সড পেমেন্ট, ইনস্টলমেন্ট, সহজে পূরণযোগ্য শর্ত ভিত্তিক সব পেমেন্ট মিলিয়ে খুবই তাড়াতাড়ি 130 মিলিয়ন ইউরোর কাছাকাছি যেন আদায় করা যায় সেটাই লক্ষ্য লাইপজিগের। ওদিকে ফ্রান্সের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রোমাইন মলিনা জানিয়েছেন ম্যাক্সিডেল আর রেইনবো দুই এজেন্টকে সাইনিং ফি আর কমিশন বাবদ অন্তত 10 মিলিয়ন ইউরো করে মোট 20 মিলিয়ন ইউরো দিতে হবে। আর রক নেশনকে দিতে হবে 20 মিলিয়ন। যে 20 মিলিয়নের অর্ধেক দেবে লাইপজিগ আর অর্ধেক দেবে দিওমান্দের নতুন ক্লাব। এরপর আসে দিওমান্দের বেতন, অর্থাৎ সব মিলে 160 থেকে 170 মিলিয়ন ইউরো ধাক্কা। এখন আগ্রহী ক্লাব এইসব একাধিক এজেন্সি লাইপজিগ আর দিওমান্দের সঙ্গে নেগোসিয়েট করে টাকাটুকা যদি কমাইতে পারে তাহলে ভিন্ন হিসাব। এখন ম্যাক্সিডেল আর রক নেশন যে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছেছে এখনো পর্যন্ত তেমনটা মনে হচ্ছে না। চলতি ট্রান্সফার উইন্ডোতে দুই এজেন্সি নিজেদের মতো করে কাজ করে যাচ্ছে। দিওমান্দেকে বিক্রি করার জন্য রক নেশন কথাবার্তা চালিয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ আর পিএসজির সঙ্গে। ওদিকে ম্যাক্সিডেল কথাবার্তা চালিয়ে গিয়েছে লিভারপুল, বায়ার্ন মিউনিখ আর ম্যানচেস্টার সিটির সঙ্গে। দিওমান্দের জন্য যে ক্লাবই আগ্রহ দেখিয়েছে তারাই বুঝেছে দুই এজেন্সির এই ঠোকাঠুকির কথা, যে কারণে আস্তে আস্তে লিভারপুল, পিএসজি, বায়ার্ন মিউনিখ সব ক্লাবই দিওমান্দের ব্যাপারে আর আগ্রহ দেখায়নি। রক নেশন আর ম্যাক্সিডেল দুই এজেন্সি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনে রেজিস্টার্ড হওয়ার কারণে প্লেয়ারের ট্রান্সফারের সময় এজেন্সি রিলেটেড খোঁচাখুচিতে যে কোনো ধরনের এজেন্সি কমিশন বাজেয়াপ্ত করার ক্ষমতা আছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের, যেটা জানতো রক নেশন। যে কারণে মাসখানেক আগে বিশ্বকাপের মধ্যেই ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন মিডিয়ায় জানানো হয় ইংলিশ ক্লাব লিভারপুলকে রিজেক্ট করে পিএসজির সঙ্গে দিওমান্দের পার্সোনাল অ্যাগ্রিমেন্ট হয়ে গিয়েছে। মজার ব্যাপার হলো দিওমান্দের সঙ্গে এই পার্সোনাল অ্যাগ্রিমেন্ট কিন্তু লিভারপুলও করে রেখেছিল, কিন্তু মিডিয়ায় এলো লিভারপুলকে বাদ দিয়ে পিএসজি কে পছন্দ করেছেন দিওমান্দে। কারণ ওইটাই, দিওমান্দে ইংলিশ কোনো ক্লাবে গেলে এফএ কর্তৃক এজেন্টের কমিশন বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা আছে, যে সম্ভাবনা ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে নেই। ফলে দিওমান্দে যে পিএসজি কে চুজ করেছেন এই খবরটা তখন ফলাও করে বিভিন্ন মিডিয়াতে ঘোষণা করা হয়। রক নেশনের কথা মতো সেই খবর ফলাও করে প্রচার হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন অনেকেরই প্রিয় অনুসন্ধানী সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। বলা বাহুল্য, রক নেশনের ব্রিফিং এ সেই খবরটা দুনিয়ার সবাইকে প্রচার করার জন্য রক নেশনের কাছ থেকে কমিশনও বাগিয়েছেন এই ইটালিয়ান সাংবাদিক। কিন্তু পিএসজি দিওমান্দের পেছনে এত বেশি খরচ করতে রাজি হয়নি। পিএসজি বুঝেছিল লাইপজিগের ডিমান্ড, দুই এজেন্সির আলাদা আলাদা কমিশন, সাইনিং বোনাস সবকিছু মিলিয়ে অনেক অনেক বেশি খরচ করতে হবে।
ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, খিচা কাভারাৎস্কেইয়া, ব্র্যাডলি বারকোলা, ইব্রাহিমা এমবায়ে থাকার পরেও দিওমান্দে গিয়েই পিএসজিতে স্টার্টার হতে পারবেন না, এটা নিশ্চিত ছিল। আর যে উইঙ্গার স্টার্টার হবে না, সে উইঙ্গারের জন্য এত বেশি ঝামেলা নিতে চায়নি পিএসজি, এত বেশি খরচও করতে চায়নি। তার উপরে রক নেশনের সঙ্গে নেগোসিয়েট করার যন্ত্রণা তো ছিলই। বিশ্বকাপের মধ্যে দিওমানদের দাম কমানোর ব্যাপারে লাইপজিগের সিইও অলিভার মিটজলাফের সঙ্গে মিটিংও করেছিলেন পিএসজির প্রেসিডেন্ট নাসের এল খালাইফি। শুধু তাই নয়, দুই এজেন্সির ঝামেলা যেন মিটমাট হয়, এজেন্সি কমিশন বাবদ যেন কম টাকা দাবি করে, সেজন্য রক নেশনের কর্ণধার জেইজির সঙ্গেও খেলাফি আলাপ করেছেন এমনটা শোনা গেছে। লাভ হয়নি, শেষমেশ দিওমানদেকে পাওয়ার আশা ছেড়ে দেয় পিএসজি। তাহলে এত বেশি টাকা দিয়ে দিওমানদেকে কেনার ক্ষমতা সম্পন্ন কোন ক্লাব বাকি থাকে? ঠিকই ধরেছেন, রিয়াল মাদ্রিদ। কিছুদিন আগেই 2025-26 অর্থ বছরে 1.221 বিলিয়ন ইউরোর রেকর্ড অপারেটিং রেভিনিউ অর্জনের ঘোষণা দিয়েছে তারা। ভিনিসিয়াস আর এনরিকের সূত্রে রিয়াল মাদ্রিদের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল রক নেশনের, তাই কিভাবে নেগোশিয়েট করলে রিয়াল মাদ্রিদকে আগ্রহী করে তোলা যায় এটা তারা জানতো। প্লাস রিয়ালের এই দলে ভিনিসিয়াস আর এমবাপ্পের সঙ্গে খেলানোর জন্য একটা প্রপার রাইট উইঙ্গারের অনেক অনেক বেশি দরকার। দিওমান্দে তো মূলত রাইটেই খেলেন। সব মিলিয়ে দিওমান্দের জন্য রিয়াল মাদ্রিদ যেন বিড করে, সে ব্যাপারে রিয়ালকে রাজি করিয়ে ফেলে রক নেশন। রিয়ালও 120 মিলিয়ন ইউরোর একটা বিড করে বসে দিওমান্দের জন্য। রক নেশনের সিগন্যাল পেয়ে এবার পিএসজি নয়, বরং রিয়াল মাদ্রিদের সঙ্গে দিওমান্দের সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে এমন খবর ফলাও করে প্রচার করা শুরু করেন ফ্যাব্রিজিও রোমানো এবং তার দেখা দেখি ইউরোপের অন্যান্য মিডিয়া। রোমানোকে দিয়ে এই নিউজ ফ্ল্যাশ করানোর অর্থ হলো ম্যাক্সিডেল সহ অন্যান্য এজেন্সি যেন মিডিয়া প্রেসারে রক নেশনের সঙ্গে সমঝোতায় বাধ্য হয়, সেটা নিশ্চিত করা। কিন্তু মজার ব্যাপার হলো দিওমান্দেকে নিয়ে ম্যাক্সিডেলের সঙ্গে রক নেশনের যে এত বড় ঝামেলা, সেটা রিয়ালকে আগে থেকে জানায়নি রক নেশন। অ্যাপারেন্টলি বিট করার পর সেটা জানতে পেরেছে রিয়াল মাদ্রিদ, যে কারণে ফ্যাব্রিজিও রোমানোকে দিয়ে এত আগে অ্যানাউন্স করানোর পরেও দিওমান্দের সাইনিং এখনো কনফার্ম করতে পারেনি রিয়াল মাদ্রিদ। দেখেন, দিন শেষে দিওমান্দে যে রিয়াল মাদ্রিদে যাবে এটা নিশ্চিত, কিন্তু যত আগে যাবেন বলে ফ্যাব্রিজিও রোমানোকে দিয়ে রক নেশন ধোয়া তুলছিল, অত আগে যাবেন না আর কি। অনেক কাটাছেড়া হওয়ার পরে, অনেক চেষ্টা চরিত্র হওয়ার পরে তবেই ইয়ান দিওমান্দে রিয়াল মাদ্রিদে যাবেন। দিন শেষে দিওমান্দের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পেছনে মূল কারণ এটাই। এত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে রক নেশন শেষমেশ এক রিয়াল মাদ্রিদকেই রাজি করাতে পেরেছে লাইপজিগের ডিমান্ড, এজেন্টদের ডিমান্ড, কমিশন, দিওমান্দের বাড়তি বেতন দেওয়ার জন্য। আর রিয়াল মাদ্রিদও রাজি হয়েছে, কারণ তাদের আসলেও এমবাপ্পে ভিনিসিয়াসের সঙ্গে খেলানোর জন্য এমন একজন রাইট উইঙ্গারের দরকার যে জোজে মরিনিওর ডিরেক্ট কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে পারে। সঙ্গে রিয়াল মাদ্রিদের রাজি হওয়ার আরেকটা কারণ হতে পারেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের কন্ট্রাক্ট রিনিউ করার জন্য প্রায় 2 বছর ধরে এই রক নেশনের সঙ্গে যন্ত্রণাদায়ক নেগোসিয়েশন করে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, যেটা আগের ভিডিওতেই এক্সপ্লেইন করেছি। শেষমেশ রক নেশনকে দিওমান্দে নামক ঝামেলা থেকে উদ্ধার করে যদি ভিনিসিয়াসের ব্যাপারে একটু বাড়তি সুবিধা পাওয়া যায়, হয়তো সেটাই ভেবেছে রিয়াল মাদ্রিদ। এখন দেখা যাক দিওমান্দে ঠিক কবে রিয়াল মাদ্রিদে যোগ দেন, এবং দিওমান্দের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার কারণে ভিনিসিয়াসের রিয়ালে থাকাটা আরেকটু নিশ্চিত হয় কিনা। আর যদি নিশ্চিত না হয়, সেক্ষেত্রে ভিনিসিয়াস কি রিয়াল মাদ্রিদ ছাড়েন কিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই টোটাল ম্যাসাকার নিয়ে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।